রাত ৯টা বাজে। আদ্র হাসপাতালের একটা জরুরি কাজ করছে বসে বসে। দরজায় টোকা পড়তেই বিরক্ত বোধ হলো আদ্রর। চোখ ফিরিয়ে দরজার কাছে বোনকে দাঁড়িয়ে থাকতে দেখে বিরক্তি মাখা চোখ দুটো শান্ত হয়ে এলো। আলতো হেসে বলল, আয় আমরিন। ভীতু মন নিয়ে ধীর পায়ে হেঁটে এসে বিছানায় বসল আমরিন। মন উসখুস করছে বিকালের সত্যটা বলার জন্য, যে তুলির কোনো দোষ ছিল না। কিছু বলবি? ভাইয়া। কি বলবি একটু তাড়াতাড়ি বল। আসলে ভাইয়া, তুলির কোনো দোষ ছিল না। আমি তুলিকে এসব করতে বলেছি। একে একে সব খুলে বলল আমরিন। দীর্ঘ একটা নিঃশ্বাস ছাড়ল আদ্র। কান্নারত আমরিনকে বুকে টেনে নিয়ে বলল, তুলির দোষ ছিল, তোরও ছিল আমরিন। তোদের উচিত হয়নি এমনটা করার। এর বিপরীতও হতে পারত তোদের সাথে। ছেলেটা তোদের ক্ষতিও করতে পারত। দুষ্টুমির ছলেও এমনটা করা ঠিক হয়নি। আমাকে ক্ষমা করে দাও ভাইয়া। দেব, তবে একটা শর্ত আছে। মাথা তুলে আদ্রর দিকে তাকালো আমরিন। অস্ফুট স্বরে জিজ্ঞেস করলো, কি শর্ত ভাইয়া? আদ্র উঠে গিয়ে দরজাটা চাপিয়ে আসলো। বলা তো যায় না, কে শুনে নেয়। তারপর আমরিনকে এক এক করে সব বুঝিয়ে বলল। অতিশয় অবাক হলো আমরিন। মনে মনে ভাইয়ার জন্য খুশি হলেও একটা সত্যি যে লুকিয়ে থাকবে না। মনে মনে ভাইয়ার জন্য খুশি হলেও একটা সত্যি যে লুকিয়ে থাকবে না। আজ না হোক কাল তো তুলি জেনেই যাবে। বাবা জানতে পারলে বাড়িতে তুফান হবে। আর আদ্রই বা কীভাবে ম্যানেজ করবে? পারবে তার ভাইয়ের কাছে অসম্ভব বলে কিছু নেই। আল্লাহ চাইলে হয়তো তার ভাইয়ের খুশিগুলো কেউ কেড়ে নিতে পারবে না। এখন বাকিটা নির্ভর করছে তুলির ওপর। হাসি মুখে সম্মতি জানালো আমরিন। জবাবে বোনের মাথায় হাত বুলালো আদ্র। ইনশিতা রুমে বসে আড্ডা দিতে দিতে 11টা বেজে গেছে। এখন না ঘুমালে সকালে ঠিক সময় আর ওঠা হবে না। পায়ের গতি বাড়িয়ে রুমের কাছে এলো তুলি। দরজা ঠেলে ভিতরে প্রবেশ করতেই প্রথমে নজর গেল টেবিলের ওপর। একগুচ্ছ কালো গোলাপ খুব সুন্দর করে সাজিয়ে রাখা টেবিলে, যা দেখে মাথা ঘুরে গেল তুলির। বিকালের কথা মনে হতেই ভয়ে আরও চেপে ধরল গভীরভাবে। ভীতি শঙ্কায় মাথা ঘুরে পড়ে যেতে নিলে পেছন থেকে শক্ত করে আঁকড়ে ধরল কেউ। তুলির ঝাপসা চোখে দৃশ্যমান হলো আদ্রর ভয়ার্ত চেহারা। সাথে সাথে বিড়বিড় করে বলে উঠল, আমি কালো গোলাপ খাবো না আদ্র। চারিদিকে নিস্তব্ধতা, নেই কোনো নিশাচর প্রাণীর ডাক বা কোনো শব্দের উৎস। সারা ঘরময় ছড়িয়ে আছে নিস্তব্ধ অনুভূতি। শ্যামবর্ণা কন্যা ডুবে আছে গোলাপের নেশায়। অজস্র আবেগের অনুভূতির সঞ্চার হচ্ছে তুলির হৃদয়ে। কালো গোলাপগুলোর কাছে নাক দিয়ে নিঃশ্বাস টেনে নিচ্ছে তুলি। ক্রমশই ভারী হয়ে আসছে তার নিঃশ্বাস। বুকের মাঝে অজানা অনুভূতি ঝড় তুলতে ব্যস্ত হয়ে পড়েছে। মনের মাঝে ক্ষণে ক্ষণে উঠছে উত্তাল ঢেউ। ভাবতে শিহরিত হচ্ছে, আবার লাজুক লাজুক হাসিও হাসছে যে আদ্র ওর জন্য কালো গোলাপ এনেছে। খানিক সময় আগেও কত ভয় পাচ্ছিল, অথচ এখন অনুভূতি স্রোতে ভেসে যেতে ব্যস্ত। তখন চোখ খুলে দেখল আদ্র হাত মুষ্টিবদ্ধ করে চেয়ে আছে এক ধ্যানে। নীলবর্ণীর চোখ দুটো টকটকে লাল, চেহারায় অস্থিরতার ছাপ। চুলগুলো কেমন এলোমেলো হয়ে আছে। আদ্রর এই অস্থির চেহারা তুলির হৃৎপিণ্ডে এক শীতল অনুভূতির জন্ম দিল। বুকটাও ধরফর করতে লাগলো প্রচণ্ড গতিতে। এমন লাগছে কেন আদ্রকে? প্রশ্নটা মনে রেখেই উঠে বসতে নিলে নড়েচড়ে উঠল আদ্র। তুলিকে বসিয়ে দিয়ে নিজের হাতে মুষ্টিবদ্ধ তুলির হাতটা আলতো করে চুমু খেল। শিউরে উঠল তুলি। এসিড ঠান্ডায় কপালে জড়ো হলো বিন্দু বিন্দু ঘাম। আবার মনের আষ্টেপৃষ্ঠে বয়ে যেতে লাগলো প্রশান্তির বাতাস। আচ্ছা, প্রেমে পড়লে কি এমনটাই হয়? তবে কি আমি প্রেমে পড়ে গেছি, নাকি এটা নিতান্তই আবেগ? মন পাজরে প্রশ্নটা সৃষ্ট হতেই আদ্রর দিকে তাকালো তুলি। মলিন কণ্ঠে বলে উঠল, আদ্র, এভাবে সামান্য কারণে ভয় পেয়ে কেউ বেহুশ হয়ে যায়? তুমি জানো কতটা ভয় পেয়ে গিয়েছিলাম আমি? মুহূর্তেই মনে হচ্ছিল কে যেন আমার কলিজা ছিঁড়ে নেওয়ার চেষ্টায় উঠে পড়ে লেগেছিল। অতিশয় বিস্ময়ে জড়ীভূত হয়ে পড়ল তুলি। আদ্রর কথার জবাবে কি বলবে জানা নেই তার। সে তো অনুভূতির সাথে যুদ্ধে নেমেছে, যে যুদ্ধে মস্তিষ্কের চেয়ে মনে সঞ্চারিত অনুভূতিগুলো জয়ী হচ্ছে বারবার। হৃৎপিণ্ডের ওঠানামা অস্বাভাবিক হয়ে পড়েছে।
আদ্রর কথার মায়ায় অস্থির চোখের মায়ায় ডুবে যাচ্ছে তুলি। কেমন নেশা ধরিয়ে দিচ্ছে তুলির মাঝে। আদ্রর স্পর্শ যেন তার জন্য কারেন্টের ঝটকার মতো। ঝটপট হাতটা সরিয়ে নিল তুলি। ভীষণ হতভম্ব সে। সামান্য জ্ঞান হারাতে কি তার জন্য আদ্রর এমন অবস্থা? সত্যি কি তাই? নিজের মাঝে যেন নিজেকে হারিয়ে ফেলেছে তুলি। নিমিষে অস্তিত্বে মিশে গেল আদ্র আহনাফ নামক মানুষটা। দু চোখ বন্ধ করে নিজেকে স্বাভাবিক করে নিল আদ্র। টেবিল থেকে কালো গোলাপ নিয়ে একটা গোলাপ গেঁথে দিল তুলির কানের পিঠে। চমকালো তুলি। হতবিহ্বল চোখে তাকালো আদ্রর মুখের দিকে। আদ্র ঠোঁটের কোণে পরিস্ফুট এক হাসি। আচমকায় তুলির মনে হলো তার হৃদয় অন্য কারো দখলে চলে যাচ্ছে। পরক্ষণে আবার মনে হলো তার মনের গহীনে তো আদ্রর জন্য তীব্র আর্তনাদ। দখল করে নিতেছে আদ্রকে। প্রেমের বর্ষণে ভিজতেছে আদ্রর সাথে। গোলাপগুলো তোমার জন্য ছিল। আমি এতটাও খারাপ না যে তোমায় গোলাপ খাওয়াবো। আমাদের বাসায় পর্যাপ্ত পরিমাণে খাবার আছে এবং আমার যা স্যালারি তাতে তোমাকে খাওয়ানোর সাধ্যও আছে। সো তোমায় গোলাপ খাওয়ার জন্য কোনো প্রয়োজন নেই। তোমার গোলাপ খাওয়ার কোনো প্রয়োজন নেই তুলা। মৃদু স্বরে কথাটা বলল আদ্র। গোলাপগুলো বাড়িয়ে দিল তুলির দিকে। আদ্রর নেশাময় চাহনিতে নিজের চক্ষু জোড়া আবদ্ধ রেখে ফুলগুলো হাতে নিল তুলি। আদ্রর ঠোঁটের হাসিটা আরেকটু পরিস্ফুট হলো। আর একটু দেরি না করে বেরিয়ে গেল রুম থেকে। হয়তো এত সময় অবধি নিজেকে সামলে রাখাটাই কঠিন হয়ে পড়েছিল। দু চোখে ঘুম নেই তুলির। নয়া নয়া প্রেমে পড়লে বুঝি এমনই হয়। আদ্রের স্পর্শ, আদ্রের মায়ায় জড়ানো সেই নীলাভ চোখ, কল্পনা করতে মগ্ন কল্পনা বিলাসী তুলি। শোয়া থেকে উঠে বসল তুলি। গোলাপগুলো বুকে জড়িয়ে বলে উঠল, আমি আপনার প্রেমে পড়ে গেছি আদ্র। আপনার জন্য জমায়িত অনুভূতিগুলো আমায় অসহনীয় পীড়া দিচ্ছে। ঘুমাতে পর্যন্ত দিচ্ছে না। হৃদয়টা কেঁপে উঠছে বারবার। আচ্ছা, এটাকে কি প্রেম বলে নাকি ভালোবাসা? প্রেম আর ভালোবাসা কি এক? আমি একদমই বুঝতে পারছি না আদ্র। তবে এতটুকু ঠাহর করতে পারছি, আমি আবেগের বশীভূত হয়ে আমি আপনাতে মত্ত হয়ে পড়েছি। আপনি আমায় ভালোবাসেন তো আদ্র? আপনার জীবনে অন্য কোনো নারী নেই তো? কথাগুলো মিনমিন করে বলতে বলতে গোলাপগুলো বুকে জড়িয়ে শুয়ে পড়ল তুলি। আজ হয়তো প্রশান্তির ঘুম হবে। আদ্র রুমে আসতেই দেখতে পেল সায়রা বেগম বসে আছেন। তাসছিলের হাসি হাসল আদ্র। এখন মা কি বলবেন ভালো করেই জানা আছে তার। নিঃশব্দে রুমে ঢুকল সে। বিছানায় বসতেই সায়রা বেগম বলে উঠলেন, তুলির রুমে ছিলি তাই না? থাকলে? ছেলের ভাবলেশীন জবাবে প্রচণ্ড পরিমাণে অবাক হলেন সায়রা বেগম। কঠোর গলায় বলে উঠলেন, তুই কি নিজের দেয়া কথা ভুলে যাচ্ছিস আদ্র? তুলি এ বাড়িতে কেন আছে জানিস তো? ওরাও ব্যাক করছে আদ্র। তোর বাবা যদি এমন কিছু টের পান তাহলে তুলিকে আর এ বাড়িতে রাখতে দিবেন না। তুই কি এমনটাই চাচ্ছিস? তুই কিন্তু কথা দিয়েছিস তুলিকে নিয়ে আসলে তুই। সায়রা বেগমের কথাটা শেষ করতে দিল না আদ্র। পুরো উপেক্ষা করে পা বাড়ালো ওয়াশরুমে। ঝর্ণার নিচে দাঁড়িয়ে গায়ের গেঞ্জিটা খুলে ছুঁড়ে মারল ফ্লোরে। নিজের হাত মুষ্টি করে লাগাতার ঘুষি মারতে লাগলো দেয়ালে। সায়রা বেগমের বুক চিরে একটা উত্তপ্ত শ্বাস বেরিয়ে এলো। তিনি ভালো করেই জানতেন আদ্র কোনো কথা বলতে রাজি হবে না। নিরুপায় তিনি। ভয় হচ্ছে বাবা ও ছেলের মাঝে দূরত্ব আরও বেড়ে যাবে না তো। কাছের মসজিদ থেকে আজানের শব্দ ভেসে আসছে তুলির কানে। হুড়মুড়িয়ে উঠল তুলি। আর মোড়া ভেঙে উঠে দাঁড়ালো বিছানা থেকে। অজু করে এসে নামাজ আদায় করে নিল। আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে কিছুটা পরিপাটি করে নিল। অদ্ভুত এক ইচ্ছে জেগেছে তার মনে। আদ্রর ঘুমন্ত স্নিগ্ধ ভরা চেহারা দেখার ইচ্ছে। আয়নায় নিজেকে খুঁটিয়ে দেখতে দেখতে বলে উঠল, তুই তো আদ্র ভাইয়ের সঙ্গে একদম বেমানান তুলি। উনি কত সুন্দর, চোখগুলো কেমন নেশাময়। অবশ্য তোর চোখগুলো মায়ার অধিকারী, কিন্তু আদ্র একটু না অনেক বেশি সুন্দর। বয়স 27 অথচ এখনো চোখে মুখে তরুণের ছাপ। বারান্দায় এসে আদ্র রুমের বারান্দায় উকি মারল তুলি। খুশিতে লাফিয়ে উঠল সাথে সাথেই। কারণ আদ্রর ব্যালকনির দরজা মেলা। তুলিকে আর পায়কে লাফ দিয়ে আদ্রর বারান্দায় উপস্থিত হলো মুহূর্তেই। পা টিপে টিপে শব্দহীন রুমে প্রবেশ করল।
আফসা আফসা অন্ধকার রুমটাতে আদ্র 3/4 প্যান্ট পরে খালি গায়ে উপুর হয়ে ঘুমাচ্ছে। সারা রুম শীতল হয়ে আছে। লজ্জায় রাঙা হয়ে উঠল তুলির গাল দুটো। সংকোচ এসে জেঁকে ধরল প্রচুর পরিমাণে। দৃঢ় পায়ে এগিয়ে গিয়ে আদ্রর মাথার কাছের খালি জায়গাটায় বসল। আদ্রর ঘুমন্ত মুখ দেখে এক মুঠো শান্তি ছুঁয়ে গেল হৃৎপিণ্ডে। বেহায়া মন চেয়ে বসল আদ্রকে শুধু একটু পরিমাণ ছুঁয়ে দিতে। মনকে সায় দিয়ে কাঁপা কাঁপা হস্তে আদ্রর কপালে পড়ে থাকা চুলগুলো ছুঁয়ে দিল তুলি। হাতের চাপ অনুভব করতে চোখ বড় বড় করে তাকালো তুলি। শ্বাস ভারী হয়ে আসতে লাগলো ক্রমাগত। চোর ধরা পড়লে যেমনটা হয় ঠিক তেমন অবস্থা তুলির। নিজের কপালে তুলির হাতটা চেপে ধরে সূক্ষ্ম দৃষ্টি নিক্ষেপ করলো আদ্র। চোখ জোড়া ভীষণ লাল। হাঁসফাঁস করতে লাগলো তুলি। এভাবে ধরা পড়ে যাবে ভাবিনি সে। সব দোষ বেহায়া মনের। কি জবাব দিবে এখন আদ্রকে সেটা ভেবে গলা শুকে কাঠ হয়ে যাচ্ছে। কি হলো, হাত বুলিয়ে দাও। আদ্রর কোমল স্বরে এমন বাক্য শুনে দেহে প্রাণ ফিরে পেল তুলি। খানিক বাদে বাক্যটা ভালো করে কর্ণপাত হতেই ভবিভূত হয়ে তাকিয়ে রইল আদ্রর দিকে। আদ্রর ঠোঁটে তৃপ্তির হাসি, হাসিটা খুবই মুগ্ধময়। সব ভয় দূর হয়ে গেল তুলির। কোমল মনটাও নুয়ে পড়ছে লজ্জায়। আদ্র কোনো প্রশ্ন করল না অথবা খারাপ কিছু ভাবল না। সেটাই অবাক হওয়ার মুখ্য বিষয় তুলির নিকট। হাত বুলিয়ে দিতে নিলে হাতটা আবারও চেপে ধরল আদ্র। নিজে উঠে বসল। আদ্রর বুকের লোমশ অংশ দেখে লজ্জায় মুখ ফিরিয়ে নিল তুলি। তুলির লজ্জিত মুখ যেন খুব করে টানছে আদ্রকে। পাশ থেকে গেঞ্জিটা নিয়ে পড়ে তুলিকে বলে উঠল, আমার দিকে তাকাও তুলি। তুলি তবুও ফিরতে রাজি নয়। ধমকে উঠল আদ্র। আদ্রর ধমকে তাড়াতাড়ি করে ফিরে চাইল তুলি। পা উঠিয়ে বসো খাটে। আদ্রর দিকে বিস্মিত নয়নে চেয়ে জড়তার সংকোচ কাটিয়ে পা উঠিয়ে বসল তুলি। হঠাৎ নিজের কোলে আদ্রর মাথা অনুভব করতেই শরীরের প্রত্যেকটা পশম শিউরে উঠল। ইচ্ছে জাগলো আদ্রকে অনুভূতি মিশিয়ে বলতে, আপনি হুটহাট কাছে আসবেন না আদ্র। প্রচণ্ডভাবে কেঁপে ওঠে আমার হৃৎপিণ্ড। লজ্জা শরম উচ্ছিন্ন করে আপনার বুকে মিশে যাওয়ার প্রবল ইচ্ছা জাগে। বারান্দা টপকে আসতে গেলে কেন তুলি? যদি পড়ে যেতে? আর কখনো এমনটা করবে না প্লিজ। আদ্রর কথার পৃষ্ঠে কিছু বলার শক্তিটুকু যেন হারিয়ে ফেলেছে তুলি। নিজের অজান্তেই হাত বুলাতে লাগলো আদ্রর চুলে। পরম আবেশে দু চোখ বুজে ঘুমের দেশে পাড়ি দিল আদ্র। রাতটুকু কেটেছে তার নিদ্রাহীন। ভোরের দিকে লেগেছিল চোখ দুটো, তখনই এক অন্যরকম সুবাস নিয়ে রুমে প্রবেশ করলো তুলি। তুলি তাকিয়ে দেখল গভীর ঘুমে তলিয়ে গেছে আদ্র। দীর্ঘ একটা শ্বাস ছাড়ল তুলি। এখন সে পুরো নিশ্চিত আদ্র ঘুমিয়ে পড়েছে। মুচকি হেসে টুপ করে চুমু খেয়ে নিল আদ্রর কপালে। খোঁচা খোঁচা দাড়িতে দিতে লাগলো নিজের নরম হাতের পরশ। সাথে সাথে চোখের কোণে জমে থাকা এক ফোঁটা অশ্রু বৃষ্টির ন্যায় টুপ করে পড়ল আদ্রর চোখে। নড়ে উঠল আদ্র। এই অশ্রুটা তুলির কষ্টের অশ্রু নয়, এটা তো আনন্দের অশ্রু। আকস্মিক তুলি ঝুঁকে পড়ল আদ্রর মুখের একদম সন্নিকটে। চোখ বুজে ফেলল সাথে সাথেই। আদ্র গম্ভীর স্বরে বলে উঠল, চোখ খোল। আস্তে আস্তে করে চোখ খুলল তুলি। দুরু দুরু বুক নিয়ে আদ্রর দিকে চেয়ে রইল। তুলিকে ছেড়ে দিয়ে উঠে পড়ল আদ্র। গালে হাত রেখে জিজ্ঞেস করল, কাঁদছিলে কেন? কাঁদছিলাম না, এমনিতে চোখে হঠাৎ পানি চলে আসলো। হাসলো আদ্র। দৃঢ় কণ্ঠে বলল, উল্টাপাল্টা বকার অভ্যাস কি আজীবন থাকবে? আমি কখন উল্টাপাল্টা বকলাম? তুলির সাহস যেন হুট করে বেড়ে গেল। তির্যক দৃষ্টিতে তাকে আদ্র বলে উঠল, তাই নাকি? আপনি উল্টোপাল্টা বকেন না কুমিল্লার তুলা? একদমই না। কথাটা বলে উঠে পড়ল তুলি। মুখের ওপর আছড়ে পড়ছিল আদ্রর অসীম অনুভূতি মিশ্রিত ভারী নিঃশ্বাস, যা তুলিকে গ্রাস করে নিচ্ছিল। আদ্রর মাদকতায় হারিয়ে যেতে বাধ্য করছিল। ছোট্ট হৃৎপিণ্ডের দ্রুত ওঠানামা প্রক্রিয়া অস্বাভাবিক করে তুলছিল তুলিকে। এক দৌড়ে চলে গেল বারান্দায়। অবাক হলো আদ্র। পিছু পিছু গেল তুলির। নিজেকে সামলে একটু আওয়াজ করে তুলি হেসে বলল, আমি উল্টাপাল্টা বকলে দোষ, অথচ আপনি যে হুটহাট করে কসাই হয়ে যান। চোখ গরম করে চাইল আদ্র। তুলি বুঝে গেছে রক্ষে নেই। লাফ দিয়ে নিজের ব্যালকনিতে যেতে নিলে আদ্র আতকে উঠল, এই তুলি, পড়ে যাবা। কিছুই হবে না ডাক্তার সাহেব,
এতটুকু জায়গা লাফ দেওয়া আমার জন্য ছোট্টখাট্ট ব্যাপার। আদ্র নরম স্বরে ধীর কণ্ঠে বলল, তোমার প্রাণটা আমার জন্য নিজের প্রাণের চেয়েও অধিক মূল্যবান। রুমে আসতেই মেসেজ টোন ভেসে আসলো আদ্রর কানে। মোবাইলটা হাতে নিয়ে মেসেজটা ওপেন করতেই ঠোঁটে ফুটে উঠল রহস্যময় হাসি। ডাইনিং টেবিলে বসে নাস্তা করছে সবাই। আদ্রর বাবা বিজনেস রিলেটেড কিছু কাজে দেশের বাইরে গিয়েছেন। নীরবতা ভেঙে আমরিন সাহস জুগিয়ে বলে উঠল, আম্মু, আমাদের কলেজ থেকে ট্যুরে নিবে 2 দিন পর। খাওয়া বাদ দিয়ে মাথা তুলে চাইল তুলি, কই, সে তো শোনেনি এমন কিছু। বেশ জোরেই বলল, কই, আমি তো এমন কিছু শুনিনি আমরিন। এই ভয়টা পাচ্ছিল আমরিন, যার জন্য এত কিছু, সেই পুরো প্ল্যানে জল ঢেলে দিতে প্রস্তুত। সন্দেহের চোখে মেয়ের দিকে চাইলেন সায়রা বেগম। ঢকঢক করে পানি খেয়ে তুলির দিকে চেয়ে শুকনো হাসি হাসল আমরিন। তুলি, তুই তখন ক্লাসে মনোযোগ দিসনি, না হলে তো স্যারের কথাগুলো শুনতে পেতি। থাক, আমি তো শুনতাম। আমি শুনলে যেই, তুই শুনলে তো একই কথা, তাই না? বিমূঢ় স্থির হয়ে বসে রইল তুলি। সায়রা বেগম খেতে খেতে বললেন, ঠিক আছে, দুজনেই চলে যাস, তুলিরও ভালো লাগবে ঘুরে আসলে। তীব্র আনন্দ নিয়ে মাকে মিষ্টি হাসি উপহার দিল আমরিন। তুলি ভুরু কুচকে মিনমিন করে উচ্চারিত করল। মৃদু মৃদু হাওয়া বয়ে যাচ্ছে চারিদিকে, একটু একটু ঠান্ডার সমারোহ। বাতাসে তুলির খোলা চুল উপচে পড়ছে কপালে, বারবার কানের পিঠে গুজে দিচ্ছে তুলি। একদমই বিরক্ত লাগছে না তার। এমন নির্মল প্রশান্তির হাওয়া মন ছুঁয়ে গেলে বিরক্তি আপনা আপনি পালিয়ে যেতে বাধ্য। গলায় জড়ানো কালো ওড়নাটা একটু টেনে নিল। পাশে আমরিন হাঁটছে। কলেজ থেকে ট্যুরে যে যাবে না এটা পুরো নিশ্চিত তুলি, কিন্তু এই সন্ধ্যায় রেল স্টেশনে কেন এসেছে তা বুঝতে পারছে না তুলি। বহুবার প্রশ্ন করে কোনো উত্তর মেলেনি আমরিনের কাছ থেকে। ড্রাইভার কলেজ গেটে নামিয়ে দিয়ে গিয়েছিলেন। অন্য একটা গাড়ি আসতে আমরিন তুলিকে নিয়ে ট্রেন স্টেশনে চলে আসলো। তুলির প্রশ্ন কানে ঢুকলেও সে যেন মুখে কুলু পেটে রেখেছে। হাতঘড়ির দিকে তাকাতেই চোখে পড়ল 7:30। দ্রুত পা চালিয়ে তুলিকে নিয়ে সামনের দিকে এগিয়ে গেল আমরিন, হাতে তার ট্রলি ব্যাগ। তুলি ভুরু কুচকে আমরিনের দিকে চেয়ে থাকা ছাড়া আর কোনো উপায় খুঁজে পাচ্ছে না। কিছুটা দূরে 3টা ছেলে ও 2টো মেয়েকে দেখে আমরিনের মুখে হাসি ফুটল। পায়ের গতি বাড়িয়ে ওদের নিকটে এসে দাঁড়ালো। তুলিও পিছন পিছন এলো। আমরিনকে দেখে নিবিড় হালকা হাসলো। ধীর কণ্ঠে প্রশ্ন করলো, আসতে সমস্যা হয়নি তো? একদমই না ভাইয়া। কেমন আছেন আপনারা সবাই? নিবিড়, অন্ত, রিমি, পায়েল, সাগর সবাই হেসে একসাথে বলে উঠল, আলহামদুলিল্লাহ। ট্রেন কখন আসবে? আরও আধা ঘন্টা অপেক্ষা করতে হবে। তুলি কাউকে চেনে না, তাই মুখ কাঁচুমুচু করে একপাশে দাঁড়িয়ে রইল। কি হচ্ছে কিছুই বুঝতে পারছে না সে। তবে এতটুকু বুঝতে পেরেছে ছেলেগুলো আমরিনের পূর্ব পরিচিত। তুলিকে এভাবে দাঁড়িয়ে থাকতে দেখে তুলির হাতটা ধরে সামনে আনলো আমরিন। সবার উদ্দেশ্যে বলল, ওর নাম ইশতাক তুলি, আমার কাজিন। মুখ তুলে সবার দিকে এক নজর চাইল তুলি। সবার মুখে প্রস্ফুটিত হাসি। ভীষণ অস্বস্তি বোধ করছে তুলি। স্টেশনে মানুষের সমাগম বেড়ে গেছে, গরম পড়েছে অনেক। নীরবতা ভেঙে পায়ে লেগে এসে তুলির হাতটা ধরে বলল, মাশাআল্লাহ তুলি, তুমি তো তোমার নামের মতোই ভীষণ কিউট। ভয় পাওয়ার কিছু নেই, আমরা আদ্রর বন্ধু মহল, খুব খুব কাছের বন্ধু। অতিশয় বিস্ময় নিয়ে তাকালো তুলি। আদ্রর ফ্রেন্ড? তাহলে তুলি কেন এখানে এসেছে? আমরিন ওনাদের কাছে কেন নিয়ে আসলো? আদ্র কোথায়? শত শত প্রশ্নের ভিড় তুলির মনে। পায়েল আবার হেসে বলে উঠল, জানি তোমার মনে অনেক প্রশ্ন। ছোট্ট মস্তিষ্কে এত চাপ দিও না তুলি। জাস্ট এতটুকু জেনে রাখো, আমরা সবাই সিলেটে যাচ্ছি। অবাক হলো তুলি। আমরিনের হাত চেপে ধরতে চোখের ইশারায় বোঝালো সব সত্যি। আমরিনের ওপর অগাধ বিশ্বাস আছে তার। আর আদ্রর বন্ধুদের সন্দেহ করার কিছু নেই। নিঃসন্দেহে আদ্র বন্ধু নির্বাচনে সচেতন। নিবিড়কে হাতির জেলে দেখেছিল আদ্রর সাথে। ট্রেন জার্নি করবে ভাবতেই তুলির মনে হাজারো খুশি বাসা বাঁধতে লাগলো। ট্রেনে আজ প্রথমবার চড়বে তুলি। তুলির আবেগী মন অপেক্ষায় আছে ট্রেনের এবং খুব করে চাইছে মনে সদ্য প্রেমের জন্ম নেওয়া মানুষটাকে। খানিক বাদে স্টেশনে ট্রেন ঢুকতে দেখতে পেল তুলি। উচ্ছ্বসিত হওয়ার বদলে মনটা ছেয়ে গেল অন্ধকারে।
ভেবেছিল আদ্র আসবে। নিবিড় তারা দিতেই সবাই উঠে দাঁড়ালো। আমরিনের হাত থেকে ব্যাগটা নিয়ে নিল নিবিড়। শান্ত কণ্ঠে জিজ্ঞেস করলো, উঠতে পারবে তো? নিবিড়ের দিকে তাকে আলতো হেসে আমরিন জবাব দিল, পারবো। তবুও যেন নিবিড়ের মন মানল না। আমরিনের এক হাত শক্ত করে মুঠোয় পুরে নিল নিজের এক হাতে। এত গরমের মাঝেও শীতল অনুভব করতে লাগলো আমরিন। নিবিড়ের দিকে তাকাতেই দেখল অন্যদিকে মুখ ফিরিয়ে রেখেছে। তুলি পাশে দাঁড়িয়ে ভাবছে এত ভিড়ের মাঝে কিভাবে উঠবে সে ট্রেনে। ট্রেনে ওঠার অভিজ্ঞতা তো তার নেই। ট্রেন থামতেই ভিড় যেন আরও বেড়ে গেল। মানুষ যেন প্রতিযোগিতায় লেগে পড়লো কার আগে কে উঠবে। ধাক্কা খেয়ে তুলি পড়ে যেতে নিলে শক্ত করে আঁকড়ে ধরল কেউ। চোখের পলকে মিশিয়ে নিল একদম নিজের সাথে। সাগর তুলিকে উঠতে সাহায্য করতে এগিয়ে আসছিল, কিন্তু তুলির বাহুতে হাত রাখা মানুষটাকে দেখে আর নামল না ট্রেন থেকে। ভয়ে আটকে আছে তুলি। চোখ বুজে থরথর করে কাঁপছে। কোমরে চাপ অনুভব করতেই চোখ মেলে দেখার আগে আঁকড়ে ধরে কেউ ট্রেনে উঠিয়ে দিল তাকে। দৃশ্যমান হলো আদ্রর সুদর্শন চেহারাটা। নিমিষে শুরু হলো বুকের ভিতরে কাঁপুনি। আদ্র ঝটপট করে উঠে পড়ল ট্রেনে। তুলি এখনও তাকিয়ে ভ্যাবলাকান্তের মতো। নিজের চোখে বিশ্বাস করতে পারছে না আদ্র এসেছে। তির্যক চাহনি নিক্ষেপ করলো আদ্র। দাঁতে দাঁত চেপে বলল, এখানে দাঁড়িয়ে থাকলে ট্রেন থেকে ধাক্কা মেরে ফেলে দেব। আদ্রর কথায় হুঁশ ফিরে এলো তুলির। এই লোক কেন সবসময় হুমকি দেয়? কথাটা ভেবে একটা নিঃশ্বাস ছাড়ল। যা বোঝার বুঝে গেল। তবে প্রশ্ন জাগছে, সায়রা বেগমকে মিথ্যে বলে দুই ভাই বোন এমন প্ল্যান কেন করলো? ট্রেন চলতে শুরু করেছে। বারবার বেসামাল হয়ে পড়ছে তুলি। কোমল কণ্ঠে আদ্রর উদ্দেশ্যে বলল, আমি ট্রেনে কখনো চড়িনি। আমি কি নিজের হাতটা আপনার বাহুতে রেখে সামনের দিকে এগোতে পারি? তীক্ষ্ণ নজরে চাইল আদ্র। ভয়ে মুখ ফিরিয়ে নিল তুলি। সাথে সাথেই নিজের কোমরে স্পর্শ পেতেই মনে জড়ো হলো লজ্জা। আদ্র কোমরে হাত দিয়ে নিজের একদম কাছে টেনে নিল তুলিকে। সবার কাছে গিয়ে দাঁড়াতেই মিটমিট করে হাসতে লাগলো। আমরিন দেখেও না দেখার ভান করে বাইরে তাকিয়ে রইল। তুলি আদ্রর হাত সরাতে নিলে আরও চেপে ধরল আদ্র। লজ্জায় মরে যেতে ইচ্ছে করছে তুলির। আদ্রর থেকে ছাড়া পেতেই জানালার পাশের সিটে বসে পড়ল অনায়াসে। একটু হেসে আদ্র বসে পড়ল তুলির পাশে। ইতিমধ্যে ট্রেন ভীষণ গতিতে ছুটে চলেছে। বাতাসের দাপটে তুলির খোলা চুল আদ্রর মুখে আছড়ে পড়ছে। সিটে মাথা এলিয়ে আদ্র তুলির শ্যাম্পু করা চুলের সুবাসে হারিয়ে যাচ্ছে। তুলির কানে ভেসে আসছে একের পর এক হাসির শোরগোল। হঠাৎ অন্ত বলে উঠল, শোন শোন, আমার জীবনের এক বিশেষ অর্থাৎ সেরা মুহূর্তের কথা শোনাতে যাচ্ছি তোদের। পায়েল বলে উঠল, আর কত শোনাবি সেই বিশেষ কাহিনী? গলা ঝেড়ে অন্ত বলে উঠল, তুলিও আমরিন তো শোনেনি, আমি ওদের শোনাবো। পুরো বন্ধু মহলের কাছে তুই আমার ইজ্জতের রফা দফা করেছিস, কিন্তু তুই যে কত খারাপ সেটা শোনাতে হবে না? চোখ কটমট করে তাকালো পায়েল। নিবিড়, সাগর ও রিমি কানে হেডফোন গুঁজে নিল। দুজনের ঝগড়া শুরু হয়ে যাবে এখন। অন্ত পায়েলের চোখের দিকে তাকিয়ে বলল, এভাবে তাকে লাভ নেই। শোনো আমরিন, গত মাসের কথা। ইহা খুবই এক লজ্জাকর পরিস্থিতি ছিল। সকাল সকাল মা বলল, অন্ত আজ কিন্তু পাত্রী দেখতে যাব, তাড়াতাড়ি ওঠ। অবশ্য তখন 12টা বাজে। তবু তা আমার জন্য সকাল ছিল। মায়ের টানা হ্যাঁচড়ায় কোনো রকমে রেডি হয়ে গেলাম পাত্রী দেখতে, ইচ্ছে না থাকা সত্ত্বেও। পাত্রী দেখতে সেই ছিল পুরে পাগল করা রূপ তাহার। বয়স হইয়া গেছে 27। এমন সুন্দর বউ পাইলে বুড়ো থেকে আমি হইয়া যামু 17 বছরের যুবক। আহা, মনে মনে তো আমার লাড্ডু ফুটতেছিল। যখন আমাকে আলাদা কথা কইতে দিল, তখন আমি তো মেয়ের দিকে এক দৃষ্টিতে তাকাইছিলাম। প্রেমের ভাষায় মুগ্ধকর বলা যায়। পাত্রী আমার কাছে মুখ আনতে আমি তো শেষ। মেয়ে এত অ্যাডভান্স। নিজেও মুখটা এগিয়ে নিতে মেয়ে ফিসফিস করে বলে উঠল, বুইরা দাদা, আপনার অফিস খোলা। নেক্সট টাইম অফিস বন্ধ করে পাত্রী দেখতে যাবেন। অন্তর কথা শুনে ফিক করে হেসে দিল সবাই। তাল মিলিয়ে হাসতে লাগলো অন্ত। হাসতে হাসতে বলল, সেই মেয়েটা আর কেউ না, আমাদের পায়েল ম্যাডাম ছিল। এই মেয়ের চোখ যে এত খারাপ, এটা সেদিনই বুঝতে পেরেছি। তোর মতো হারামি পোলার কাছে যে আমি বিয়ে বসছি, এটাই অনেক। তুইও তো এখনও শর্ট প্যান্ট পরে বাইরে চলে যাস। লোকে দেখলে দোষ নেই, আর আমি সত্যি বললে দোষ। হাজব্যান্ডকে তুই করে বলছিস?
ক্লাসমেট বিয়ে করে কপালটাই পুড়ল আমার, গুন্ডি মেয়ে একটা। ওদের কথা শুনে তুলি হাসতে হাসতে ঢলে পড়ল আদ্রর উপর। কি লাগাম ছাড়া কথাবার্তা। তুলির পেট ফেটে হাসি আসছে, চোখ রাঙিয়ে তাকালো আদ্র, সাথে সাথে গায়েব হয়ে গেল তুলির হাসিটা। তুলির কানের কাছে মুখ নিয়ে আস্ত করে দুষ্টু করে আদ্র বলল, ওড়না সরে গিয়ে তোমার ওই জায়গার তিলটা দেখা যাচ্ছে তুলা, ওড়না সামলে রাখো, ড্রেসটা একটু বেশি ঢিলে, যখন তখন হেলে পড়ো না। পিলের চমকে উঠল তুলির। আদ্রর মুখে এত ভয়ঙ্কর এক বাক্য শুনে চুপসে গেল তুলি। ওড়না পেঁচিয়ে দূরে সরে বসলো আদ্রর থেকে। কানে বারবার প্রতিধ্বনিত হচ্ছে বাক্যটা, সি। আদ্রর নজর এত খারাপ। কথাটা মনে না রেখে কিশোরী তুলি আদ্রর সাথে কিছুটা ঘেঁষে বসল। চোখ দুটো ছোট করে তাকালো আদ্র। তুলি ফিসফিস করে বলল, সি, আপনার নজর এত খারাপ? আমি আগেই শুনেছি ডাক্তাররা লুসু হয়, আপনি তার প্রমাণ আদ্র ভাই। চোখ কপালে তুলে আদ্র চাপা সরে বলল, আমি কি তোমায় কামড় দিয়েছি নাকি চুমু দিয়েছি? অথবা এটাও বলতে পারি বিয়ের আগে তোমার সাথে ফুলসজ্জা করেছি। আদ্রর লাগামহীন কথা তুলির রন্ধ্রে রন্ধ্রে শিহরণ জাগিয়ে দিল। দমে গেল তুলি। আদ্র যে কত বড় অসভ্য বেহায়া লোক বোঝা হয়ে গেল তার। দূরত্ব রেখে বসতে নিলে সবার অগোচরে তুলিকে নিজের কাছে টেনে গলায় কামড় বসিয়ে দিল আদ্র। তুলি লজ্জায় চুপ হয়ে গেল, চোখ বড় বড় করে আদ্রর দিকে তাকিয়ে রইল। লাইটগুলো নিভিয়ে দিয়েছে কিছু সময় আগে। বাহিরের চাঁদের আলোয় আদ্রর চেহারাটা স্পষ্ট। তুলি যেন আর নিজের মাঝে নেই। কি করলো এটা আদ্র? এখন হার্ট অ্যাটাক হলে তার দায়কে আদ্র নিবে? অপলক চোখে তাকিয়ে থেকে তুলির হাতটা চেপে ধরে আবারও আদ্র মুখ ডুবালো তুলির গলায়। ছোট্ট একটা চুমু খেয়ে সরে এলো অতি সন্তর্পণে। বন্ধ চোখ দুটো ধপ করে মেলে আদ্রর জ্যাকেটটা খামছে ধরল তুলি। ছলছল চোখ নিয়ে শুকিয়ে যাওয়া গলায় প্রশ্ন করলো, কি করলেন এটা আদ্র? মুখের হাসির রেখাটা দীর্ঘ করে আদ্র একটু নত হয়ে জবাব দিল, অসভ্য বলার জন্য পারফেক্ট কারণ খুঁজে দিয়েছি। কম্পনরত হৃৎপিণ্ড নিয়ে ঘোর লাগা কণ্ঠে তুলি বলে উঠল, সত্যি আপনি অনেক অসভ্য আদ্র, শুধু তোমার জন্য। মুচকি হেসে বলল আদ্র। তুলি ডুবে গেল আদ্রর নেশায়। তার অযাচিত মন বলে উঠল, কোথায় ছিল এতদিন এত আবেগ, এত মাদকতা, এত মোহনীয় প্রেমময় দৃষ্টি? নিজেকে সামলে রাখা যে প্রচণ্ড কষ্ট হয়ে যাচ্ছে। আজ যে তুলি আদ্রর এক অন্যরকম রূপের সাথে পরিচিত হলো, যে রূপের প্রেক্ষাপটে বিবেচনা করে আদ্রকে অসভ্য খেতাব দেয়া যায়। আদ্রর জ্যাকেট আরেকটু শক্ত করে খামছে ধরল তুলি। সবার দিকে এক নজর তাকিয়ে আদ্র নিচু গলায় বলল, জ্যাকেটটা ছিঁড়ে ফেলবে নাকি তুলা রানী? এভাবে ধরে রাখলে সহ্যের সীমা যে অতিক্রম হয়ে যাবে, হৃৎপিণ্ডে যে প্রবল হবে, ক্ষত বিক্ষত হৃদয়ের দায় কি তুমি নিবে? তুলির দৃষ্টি এখনও আদ্রর চোখে। আদ্র সারা মুখে চোখ বোলাতে দ্রুত গতিতে স্পন্দিত হতে লাগলো হৃৎপিণ্ড। আদ্রর আকস্মিক হামলাতে তুলি জমে বরফ হয়ে গেল। হাত পা ঠান্ডা হয়ে অসাড় হয়ে পড়ল। আচমকা আদ্রর বুকে মুখ লুকালো সে। হকচকিয়ে গেল আদ্র, থমকে গেল মুহূর্তের জন্য। পিঠে হাত রেখে ঘাবড়ে যাওয়া কণ্ঠে জিজ্ঞেস করল, কি হয়েছে তুলি? আমার হার্টের চিকিৎসা করে দেন ডাক্তার মহাশয়। আদ্রর বুকে মুখ ঘষে নিজের অজান্তেই কথাটা বলে বসল তুলি। বুকে ঝড় শুরু হলো আদ্রর। নিজের সবটুকু শক্তি দিয়ে জড়িয়ে নিল তুলিকে। মাথায় আদ্রের স্পর্শ পেতে রাজ্যের ঘুম ভর করল তুলির দু চোখে। ভালোবাসার মানুষের বুকে ঘুমানোর সাধ্য কয়জনের হয়? তুলির হয়েছে সেই সুযোগ অজান্তেই। আদ্র এক দৃষ্টিতে তাকিয়ে রইল বাহিরে। ছোট্ট তুলি তার মনে দহন সৃষ্টি করছে। এত বছরের জীবনে মনের দিক থেকে কঠোর হওয়া আদ্রকে বাধ্য করছে কোমল হতে। 17 বছরের কিশোরী কন্যা যে 27 বছরের যুবককে এলোমেলো করে দিচ্ছে, প্রতি মুহূর্তে অস্বাভাবিক করে তুলছে, তা যদি মেয়েটা বুঝতে পারত তবে হয়তো লজ্জায় লুকিয়ে যেত তার ভিতরকার সত্তা। আজকের চাঁদটা খুবই নজর কাড়া। চাঁদের ঝলমলে আলোয় সবকিছু স্পষ্ট। চোখে চশমা দিয়ে বাহিরের দৃশ্য অবলোকন করছে আমরিন। একবার যদি সম্মুখে দৃষ্টিপাত করত তবে চোখ বাধা পড়ত কারো চোখের মায়ায়। সবাই বেঘরে ঘুমালেও ঘুম নেই আদ্র, নিবিড় আর আমরিনের চোখে। আদ্র ব্যস্ত তার বুকে ঘুমিয়ে থাকা মেয়েটাকে সামলে রাখতে। নিবিড় সে তো চাঁদের ঝলমলো আলোয় আমরিনের মায়া জড়াচ্ছে শতবার।
2 বছর ধরে ভালোবাসে আমরিনকে। হাঁটুর বয়সী মেয়েটাকে মনের কথা বলতে গেলেও বুক কাঁপে তার। বলবে বলবে বলেও বলা হয়নি কোনোদিন। হঠাৎ আমরিনের ঠোঁটের কোণে এক চিলতে হাসি দেখে বুকটা ধুক করে উঠল নিবিড়ের। দৃষ্টি সরিয়ে নিল সে। পাশের সিটে তাকাতেই দেখতে পেল আদ্রর বুকে ঘুমন্ত তুলিকে। জিহ্বায় কামড় দিয়ে মাথা নিচু করে ফেলল নিবিড়। যেদিকে তাকায় সেদিকে সর্বনাশ। এখন তো তার মনে হচ্ছে প্রেয়সীর মাঝে হারিয়ে যাওয়ার সর্বনাশটাই বড্ড শ্রেয়। এক চিলতে হাসি আর অসম্ভব ভালো লাগা নিয়ে আমরিন আর চোখে নিবিড়ের দিকে চাইল। মনে মনে বলে উঠল, এতটা বোকা আমি নয় নিবিড় ভাই। ডুবে ডুবে যে জল খাচ্ছেন তা দিব্যি টের পাচ্ছি। ফোনটা বেজে উঠল আদ্রর। পিনপিনে নীরবতায় ফোন বাজার ঝংকার শব্দে অনেকেই কেঁপে উঠল। আবারও গভীর ঘুমে তলিয়ে গেল। এক হাত তুলির পিঠ থেকে উঠিয়ে কোনো রকমে ফোনটা পকেট থেকে বের করলো আদ্র। স্ক্রিনে চাইতে মেজাজ খারাপ হয়ে গেল তার। ইচ্ছে করলো মোবাইলটা জানালা দিয়ে ফেলে দিতে। গম্ভীর স্বরে হ্যালো বলতে কিছু একটা শুনে মেজাজ চওড়া হলো আদ্রর। জল শক্ত করে ধীর কণ্ঠে বলে উঠল, সব কিছুর একটা লিমিটেশন আছে। নিজের সীমাবদ্ধতায় থাকো, না তো আমার চেয়ে খারাপ তোমার জন্য কেউ হবে না। আগে অধিকার পাওয়ার যোগ্যতা রাখো, তারপর না হয় হস্তক্ষেপ করো। কালো একটা শাড়ি পরে চা বাগানের মাঝখানে দৌড়াচ্ছে তুলি। আবার পিছন ফিরে খিলখিল করে হাসছে। কালো পাঞ্জাবির হাতাটা ফোল্ড করতে করতে দ্রুত গতিতে ছুটে আসছে আদ্র। ঠোঁটে তৃপ্তির মন করা এক হাসি। 6 ফুট লম্বা ফর্সা চেহারার মায়া গড়া যুবককে কালো পাঞ্জাবিতে তুলির কাছে কল্পনার রাজ্যের নায়ক মনে হচ্ছে। আদ্রর হাসি দেখে থমকে গেল তুলি। হাসিটা অন্তরে গিয়ে বিঁধছে। পা নাড়ানোর শক্তিটুকু হারিয়ে ফেলল। আদ্র দৌড়ে এসে তুলিকে হ্যাঁচকা টানে নিজের একদম কাছে নিয়ে আসলো। শ্বাস প্রশ্বাস ক্ষণিকের জন্য আটকে গেল তুলির। আদ্রর মুখ পানে লাজুক দৃষ্টি তাক করতে খালি কোমরে নিজের ঠান্ডা হাতটা রাখলো আদ্র। কেঁপে উঠল তুলি, খামছে ধরল আদ্রর বুকের কাছের অংশ। একটু হেসে আদ্র একটুখানি ঝুঁকল তুলির মুখের দিকে। দুজনের ঠোঁট কাছাকাছি। আদ্র নরম ঠোঁট দুটো যেন তুলিকে টানছে ভীষণ করে। ভিতর জুড়ে শুরু হলো প্রচণ্ড তোলপাড়। নিজের ঠোঁটে আদ্রর ঠোঁটের হালকা স্পর্শ অনুভব করতেই চোখে মুখে বৃষ্টির ছটা আবিষ্কার করল। রৌদ্রময় দিনে বৃষ্টির আগমন। আবারও আদ্রর ঠোঁটকে আঁকড়ে ধরতে নিলে ভিজে চুপসে গেল পুরো মুখ। লাফ দিয়ে উঠে বসলো তুলি। আমরিনকে দেখে মুখ ফুলে বিছানা থেকে উঠে গেল। উচ্চস্বরে আমরিন দুষ্ট এসে বলে উঠল, সারা রাত আমার ভাইয়ের বুকে ঘুমিয়ে পোষায়নি তাই না? এখন আবার পড়ে পড়ে ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি রেডি হন, বাইরে যাব আমরা। দেরি হলে কিন্তু ভাইয়া এসে রেডি করিয়ে দেবে। তার জন্য মোটেও কর্তৃপক্ষ দায়ী থাকবে না। আমরিনের কথায় লজ্জা পেয়ে দৌড়ে ওয়াশরুমে ঢুকে গেল তুলি। এসে গোসল করেনি। লং জার্নি করে টায়ার্ড হয়ে পড়েছিল। দরজায় পিঠ থেকে দুহাত দিয়ে মুখ ঢেকে নিল। ইস, কীরকম স্বপ্ন দেখলো আদ্রকে নিয়ে। নিজেকে নিজে ধিক্কার জানাতে ইচ্ছে করছে। আচ্ছা, যদি সত্যি এমনটা হয়? আর ভাবতে পারছে না তুলি কিভাবে প্রকাশ করবে নিজের মনের কথা আদ্রর সামনে। এই সাহস যে নেই। আদ্র যদি ফিরিয়ে দেয় অথবা থাপ্পড় মেরে দেয়, সেটা ভেবেই শিউরে ওঠে তুলি। কি দরকার ছিল আদ্রর বুকে ঘুমানোর? এখন আমরিনও রসাত্মক কথা শোনাচ্ছে। আমরিন ওয়াশরুমের দরজায় টোকা দিয়ে বলল, তুলি, আমি বাইরে যাচ্ছি, তুই রেডি হয়ে চলে আয় শীঘ্রই। আমরিনের কথায় তুলি অস্ফুট স্বরে জবাব দিল, শাওয়ার নিয়ে খেয়াল হলো কাপড় আনেনি সাথে। তখন স্বপ্নেও আমরিনের কথা ভেবে লজ্জার ঘোরে বেমালুম ভুলেই গেছে কাপড় আনতে। কি আর করার? শরীর ভালো করে তোয়ালে পেঁচিয়ে দরজা মেলে মাথায় বের করে দেখলো কেউ নেই রুমে। স্বস্তির নিঃশ্বাস ফেলে এক দৌড়ে গিয়ে কাপড় নিয়ে আসলো ব্যাগ থেকে। লাল একটা ড্রেস পরে রুমে এসে আয়নার সামনে দাঁড়িয়ে ভেজা চুল ঝাড়তে লাগলো। হঠাৎ আয়নায় নজর যেতেই ভিতরকার ছোট্ট প্রাণটা বের হয়ে যাওয়ার উপক্রম তুলির। কারণ আয়নায় স্পষ্ট তুলি দেখতে পাচ্ছে। দেয়ালে হেলান দিয়ে আদ্র বুকে হাত গুজে এক দৃষ্টিতে চেয়ে আছে তার দিকে। হাতের তাওয়ালটা ফেলে ওড়নাটা ঝটপট গায়ে দিল তুলি। আদ্র কখন এলো? দরজা তো লাগানো। তার মানে আগে এসেছেন? ওনো, উনি কি দেখে ফেলেছেন? একটু আগের কথা মনে পড়তেই অভিশঙ্কিত হয়ে পড়ল তুলি। আমতা আমতা করে জিজ্ঞেস করলো, আপনি কখন আসলেন আদ্র?
20 মিনিট হবে। এবার বোধহয় তুলি বেহুশ হয়েই যাবে। তার মানে আদ্র টাওয়াল পরা অবস্থায় দেখে ফেলেছে। তুলি কণ্ঠে জড়তা নিয়ে বলল, তার মানে আপনি সব দেখে ফেলেছেন? ভুরু কুঁচকে তাকালো আদ্র। সোজা হয়ে দাঁড়িয়ে ধীরে ধীরে এগিয়ে আসতে লাগলো তুলির দিকে। তুলি নড়ার শক্তিটুকু হারিয়ে ফেলল। ফ্লোরে পা আঁকড়ে দাঁড়িয়ে রইল ঠায়। কাছে এসে তাওয়ালটা দিয়ে তুলির ভেজা চুলগুলো মুছে দিতে দিতে আদ্র বলল, কি দেখার কথা বলছো তুলি? আমি এতক্ষণ ব্যালকনিতে ছিলাম। নাস্তা করে তাড়াতাড়ি বের হতে হবে আমাদের। তুলি যেন হাফ ছেড়ে বাঁচল। মুচকি হেসে আয়নার সামনে দাঁড়িয়ে রেডি হয়ে নিল। চুলগুলো ছেড়ে রাখলো, তারপর আদ্রর সাথে বেরিয়ে এলো বাহিরে। রিসোর্টটা বেশ সুন্দর, আগে থেকে বুক করে রেখেছিল আদ্র। পুরো রিসোর্টটা একাই শুধু নিজেদের জন্য বুক করেছে। তুলি আগে যেতে নিলে পিছন থেকে ডাকলো আদ্র। বিস্ময় নিয়ে তাকালো তুলি। একটু হেসে আদ্র তুলির হাতটা মুষ্টিমেয় করে এগিয়ে যেতে লাগলো সামনের দিকে। আদ্রর ছোঁয়া তুলির অন্তরকে নাড়িয়ে দেয় বারবার। অপলক চোখে আদ্রর দিকে তাকিয়ে রইল তুলি। আদ্রর হাঁটার তালে টানে টানে এগিয়ে যাচ্ছে সে। খাবার টেবিলের কাছে আসতেই অন্ত হেসে বলে উঠল, স্পেশাল দুজন মানুষ চলে এসেছে ভাই। তা আপনারা কি হারিয়ে গিয়েছিলেন অন্য জগতে? আপনাদের খুঁজতে খুঁজতে আমাদের পেটের অবস্থা খুবই বিভৎস। আদ্র তীক্ষ্ণ নজরে চাইল অন্তর দিকে। হি হি করে হেসে উঠল অন্ত। কি ভাই, তুই ডাক্তার হইয়া এমন মাফিয়াগো ভয় দেখাস কে? তোকে ডাক্তার কেডা বানাইছে? হার্ট সার্জন হইলি কেমনে ভাই? তোর চোখ রাঙানোর তো সেই হার্ট অ্যাটাক হওয়ার উপক্রম। ও তুলি, সাবধানে থাইকো, নিজের ছোট্ট হৃৎপিণ্ডটারে সামলাই রাইখো। অন্তুর মুখের কথা শুনে হু হু করে হেসে উঠল সবাই। তুলিকে চেয়ার টেনে বসে আদ্র চেয়ারে বসতে বসতে পায়েলের উদ্দেশ্যে বলে উঠল, পায়েল, এই মদনরে 2 বেলা ঝাড়ু পেটা করিস। যা অবস্থা দেখছি, মনে হয় না বেশি দিন সংসার করতে পারবি। শেষমেশ তোর মদন জামাই রাস্তাঘাটে গণপিটুনি খেয়ে প্রাণটাই হারাবে। আদ্রর কথা শুনে আবারও হাসির রোল পড়ে গেল। নাস্তা করে সবাই বেরিয়ে পড়ল মালনী ছড়া চা বাগানের উদ্দেশ্যে। গাড়িতে নিবিড়ের পাশের সিটে বসল আমরিন। কিছুটা পথ পাড়ি দেওয়ার পর হুট করে প্রশ্ন করল, আপনি কাউকে ভালোবাসেন নিবিড় ভাইয়া? অদ্ভুত চাহনি নিয়ে আমরিনের দিকে তাকালো নিবিড়। এ প্রশ্নটা তার ভিতরে জমে থাকা অনুভূতিগুলোকে জাগিয়ে তুলল। মন বলছে এটাই সুবর্ণ সুযোগ নিবিড়। পরক্ষণে মনে হলো সঠিক হবে না। আমরিন উত্তরের আশা চাতক পাখির মতো চেয়ে আছে। প্রশ্নটা সে সুযোগ বুঝে ইচ্ছে করেই করেছে। নরম স্বরে জবাব দিল, না। উত্তরটা বিশেষ পছন্দ হলো না আমরিনের, তাই অন্য টেকনিক অবলম্বন করলো। আচ্ছা ভাইয়া, আমি একটা কথা বলবো। ভাইয়াকে বলবেন না প্লিজ? আমি না একটা ছেলেকে ভালোবাসি, কিন্তু কিভাবে বলবো সেটা বুঝতে পারছি না। অসহনীয় পীড়া অনুভব করলো নিবিড় বুকের বাপাসটায়। নিষ্পলক চোখে চাইল আমরিনের দিকে। বিমূর্ত মৃদু স্বরে বলল, কাকে ভালোবাসো আমরিন? আর সত্যি কি ভালোবাসো? এটা তোমার বয়সের আবেগও হতে পারে। তীব্র রাগ পেল আমরিনের। রাগী কণ্ঠে বলল, আমি সত্যি ভালোবাসি ভাইয়া। চরচর করে রাগ চেপে বসল নিবিড়ের মাথায়। নিজেকে শান্ত রাখার অগাধ চেষ্টা করে রাখতে পারল না শেষ পর্যন্ত। আমরিনের কোমরে হালকা চাপ দিয়ে নিজের কিছুটা কাছে টেনে নিয়ে এলো। বিস্ফোরিত নয়নে তাকিয়ে রইল আমরিন। চোখ দুটো লাল নিবিড়ের। আমতা আমতা করে কিছু বলতে নিলে হুশ করে উঠল নিবিড়। এ বয়সে ভালোবাসা মারাও তাই না? হাত পা কেটে আমার বাহুতে রেখে দেব বেশি পাকনামি করলে। কোনো ছেলের ধারের কাছেও যদি দেখি, তবে আমার হাত থেকে রেহাই পাবে না। মানে আমি ব্যথিত অন্য কেউ থাকলে রিমুভ করে দাও। 2 বছর আমার মনে আগুন জ্বালিয়ে এখন অন্য কারো হওয়ার ভাবনা ছেড়ে দেওয়ার পাত্র আমি না। শুধুমাত্র ভদ্রতার খাতিরে চুপ ছিলাম। রাগী স্বরে কথাগুলো বলে আমরিনকে ছেড়ে দিল। স্তব্ধ হয়ে রইল আমরিন। এটা কি ছিল? নিবিড়ের এমন রূপ অকল্পনীয়। নিবিড়কে জেলাস ফিল করাতে গিয়ে নিজে স্তব্ধ হয়ে গেল বেচারি। আমরিনের চশমাটা মুছে চোখে পড়িয়ে দিল নিবিড়। হাতটা মুঠোয় পুড়ে বলল, আমার হৃদয়ে দহন জ্বালানো প্রথম রমণী তুমি চাশমিশ। মালনীছড়া চা বাগান, যা উপমহাদেশের সবচেয়ে বড় এবং সর্বপ্রথম প্রতিষ্ঠিত চা বাগান হিসেবে ধরা হয়। সুন্দর মুহূর্ত কাটানোর জন্য পর্যটকদের কাছে পছন্দের একটা স্থান। অপরূপ সৌন্দর্যে ভরপুর এই চা বাগান। গাড়ি থেকে নেমে তুলে আনন্দে চেপে ধরল পাশে থাকা আদ্রর হাত। খুশিতে নিজেকে কন্ট্রোল করতে পারছে না একদম। হালকা হাসলো আদ্র।
এই ছেলের হাসিটা মানুষকে ঘায়েল করার জন্য যথেষ্ট। এই যে রিমিকে ঘায়েল করে নিল আরও একবার, কিন্তু দীর্ঘ নিঃশ্বাস ছাড়া কিছুই নেই তার কাছে। কলেজ জীবনে আবেগময় সেই বয়সে আদ্রর মায়ে পড়ে গিয়েছিল রিমি, কিন্তু বন্ধুত্ব নষ্ট হওয়ার ভয়ে আজও মন খুলে কথা বলতে পারেনি। নিজের কিশোরী জীবন থেকে হৃদয়ে সঞ্চারিত সেই অনুভূতি প্রকাশ আর কখনোই করাই হবে না, কারণ আদ্র যে মাতোয়ারা অন্য কারো মোহতে। মাতোয়ারা বললে ভুল হবে, পুরো বন্ধু মহল জানে মেয়েটাকে ছাড়া আদ্রর অস্তিত্ব বিলীন হয়ে যাবে। তুলিও আদ্রর দিকে তাকে মুচকি হাসল রিমি। তার মতে থাক না কিছু ভালোবাসা অপ্রকাশিত, একপাক্ষিক ভালো কজনই বা বাসতে পারে। সে পেরেছে, তার মধ্যেও অন্যরকম সুখ খুঁজে পায় রিমি। তুলির কাণ্ড দেখে আর বিলম্ব করল না আদ্র, হাত ধরে এগিয়ে গেল চা বাগানের ভিতরে। কিন্তু তুলি সে তো উঠতে চাইছে মুক্ত পাখির মতো। বুঝতে পেরে হাতটা ছেড়ে দিল আদ্র, নিজেও দ্রুত পা চালাতে লাগলো তুলির সাথে। অন্যদিকে অন্তু, পায়েল, রিমি, সাগর, নিবিড়, আমরিন সবাই জোড়ায় জোড়ায় হাঁটছে। অন্তু, পায়েল ব্যথিত কেউ যুগল না হলেও যে কেউ দেখলে অনায়াসে বলবে এরা একে অপরের সাথে বন্ধনে বাঁধা। কিছু দূরে মহিলাদের চা পাতা তুলতে দেখে দৌড়ে গেল তুলি। কোনো দিকেই খেয়াল নেই তার, প্রফুল্লতা বিরাজ করছে তার মাঝে। দুগালে হাত রেখে অবাক হওয়ার দরুন তাকে রইল মোহময় দৃষ্টিতে। তুলির এমন চাহনি দেখে খুব হাসি পেল সবার, সেই সাথে আদ্রর মনে শুরু হলো ভালো লাগার বিস্তৃত। ঝটপট মোবাইলের ক্যামেরায় বন্দি করে নিল সেই মুহূর্তটা। বাকি সবাই আলাদা আলাদা হয়ে ঘুরতে লাগলো। আদ্র তুলিকে টেনে অন্যদিকে নিয়ে আসলো। মুখ ফুলিয়ে ফেলল তুলি, আপনি আমায় নিয়ে আসলেন কেন? সারাদিন কি চা পাতা তোলা দেখবে? ভালোই হবে, চা পাতা তোলার কাজে লাগানো যাবে তোমাকে। এমনিতে তো সারাদিন আজাইরা থাকো আর যত সব উদ্ভট কথা বলে বেড়াও। কথার মাধ্যমে যে খোঁচানো হচ্ছে তা বেশ ভালোই বুঝতে পেরেছে তুলি। হঠাৎ তুলির মনে প্রশ্নের বিস্তর হলো। মনে হলো এটাই মুখ্য সুযোগ উত্তরটা জেনে নেওয়ার। এক বুক সাহস যুগে আদ্রর আঙ্গুল আঁকড়ে ধরল। থমকে গেল আদ্র, তুলির দিকে তাকালো বিস্ময় নিয়ে। চোখ বুজে কিছুটা শান্ত কণ্ঠে তুলি প্রশ্ন করল, আচ্ছা ডাক্তার সাহেব, আপনি কখনো কাউকে ভালোবেসেছেন? প্রশ্ন করতে হাতে তীব্র টান অনুভব করল তুলি। নিজেকে আবিষ্কার করলো আদ্রর অতি নিকটে। আদ্রর চোখে মাদকতা বিরাজমান। চোখে চোখ পড়তেই হৃৎপিণ্ডের ওঠানামা হতে লাগলো দ্রুত গতিতে। চোখের কার্নিশে ফুটে উঠল লজ্জার ছাপ। তবে কি তুলি যে ভেবেছিল তাই? মনের গহীন থেকে আওয়াজ আসলো, আদ্র তোকে ভালোবাসে তুলি। আদ্রর মন জুড়ে তোরই বসবাস। এখনই তা প্রমাণ করে দিবে আদ্র, মুড়িয়ে নিবে তোকে ভালোবাসার চাদরে। কথাগুলো যেন তুলিকে আরও কাঁপিয়ে তুলল। মনে খুশিগুলো দলা পাকিয়ে উঠল। আদ্র ধীরে ধীরে মুখটা কানের কাছে নিতেই নিঃশ্বাস বন্ধ হয়ে আসতে লাগলো তুলির। একদিকে মনে অজস্র অনুভূতির সরাসরি, অন্যদিকে আজ নিজের ভালোবাসার মানুষের মুখ থেকে ভালোবাসি শব্দটা শুনতে যাচ্ছে। আর একটু স্থির হতেই কানের পাতায় আদ্রর কোমল অধরের উষ্ণ ছোঁয়ায় নড়ে উঠল তুলি। তবে কি সত্যি হতে যাচ্ছে স্বপ্নটা? আদ্রের স্পর্শ তুলির সারা দেহে শিহরণ জাগিয়ে তুলছে। মৃদু স্বরে আদ্র বলে উঠল, আমি আমি একটা সিক্রেট বলবো। তুলির গাল দুটো রক্তিম বর্ণ ধারণ করছে। ইচ্ছে করছে আদ্রকে জড়িয়ে ধরে বলতে, থাকুক না মনের কথা মনে, আপনি বরং আমায় মিশিয়ে নেন আপনার অস্তিত্বে। শুনব না। আদ্রর কণ্ঠে আদর মাখানো বাক্যটা উপেক্ষা করতে পারল না তুলি। মন তো খুব করে চাইছে ভালোবাসি শুনতে। আচ্ছা, শোনার পর নিজেকে কিভাবে কন্ট্রোল করবে তুলি? জ্ঞান হারাবে না তো? দুর্বল কণ্ঠে জবাব দিল, সিক্রেটটা হলো সকালে তোমাকে টাওয়াল পরা অবস্থায় কিউট একটা বিশ্রী লাগছিল। ঠোঁটের কোণে হাসি নিয়ে কথাটা বলে সরে এলো আদ্র। তুলির চোখের আকৃতি এত বড় হয়ে এলো যে এই বুঝি কোটর থেকে বেরিয়ে যাবে। কানটাও ঝালাপালা হয়ে গেল। কথাটা বজ্রপাতের ন্যায় শোনালো। লজ্জায় অতি শঙ্কায় মাটি ফাঁক করে ঢুকে যেতে ইচ্ছে করছে। সে কি ভেবেছিল? আর কি হলো? উল্টো ইজ্জত শেষ। তুলিকে লজ্জা মিশ্রিত চেহারায় দেখে ঠোঁট প্রসারিত করলো আদ্র। লজ্জা দেওয়ার জন্য আবার একটু ঝুঁকে বলে উঠল, শুধু কিউট না, দুঃসাহসিক এক কাজ করে বসলো তুলি। অসমাপ্ত থেকে গেল আদ্রর কথা। হৃদয়ে রক্তক্ষরণ শুরু হলো আদ্রর। পুরো শরীর জমে গেল।
চোখের চারপাশটা জমাট বাঁধা রক্তের মতো লাল হয়ে গেল। তুলির ঠোঁট দুটো আদ্রর ঠোঁটে নিবদ্ধ। ধাক্কা দিয়ে তুলিকে সরিয়ে দিল আদ্র। দু চোখ থেকে যেন আগুনের ফুলকি ঝরছে, যা নিমিষে জ্বালিয়ে ভস্ম করে দিবে তুলিকে। লজ্জায় মাথা নুয়ে ফেলল তুলি। আদ্রকে আটকাতে গিয়ে আবেগের বশে ঠোঁট ঠেকিয়ে দিয়েছে আদ্রর ঠোঁটে। বুকটা হাহাকার করে উঠল। এ মুহূর্তে মরে যেতে পারলে বেশ হতো। আদ্রর ধাক্কায় মন বলছে আদ্র তাকে ভালোবাসে না, নয়তো এভাবে অগ্নিবর্ষণ হতো না তার চোখ থেকে। যন্ত্রণাটা প্রখর হতে লাগলো তুলির। চোখ থেকে টুপটুপ জল গড়িয়ে পড়ছে। শব্দবিহীন আদ্র চলে গেল তুলিকে ফেলে। আত্মচিৎকার করে উঠল তুলির অন্তরটা। আদ্রর যাওয়ার পানে তাকিয়ে রইল রক্ত জবার মতো লাল চোখ দুটো নিয়ে। ক্ষতবিক্ষত হৃদয়ে যেদিন থেকে আপনার আগমন, সেদিন থেকে আমার আকাশে হাজারো তারার বিচরণ। বিষাদময় মন নিয়ে তুলি বাসে বসে আছে আমরিনের পাশে। বাস ছুটে চলছে সুনামগঞ্জের লক্ষ্যে। মালনীছড়া চা বাগান থেকে ফিরে আদ্রর সাথে একটা কথা বলেনি তুলি। আদ্রকে ফেস করার সাহসটুকু আর নেই তার। আবেগের বশে বড্ড বড় ভুল করে ফেলেছে সে। এমনটা করা উচিত হয়নি। আদ্র হয়তো খুব খারাপ ভাবছে তাকে। আদ্রর রাগী ফেসটা চোখে ভাসলে এখনও কান্না পায় তার। সারাদিন রুম থেকে বের হয়নি। আদ্র একবার ডেকে পাঠিয়েছিল আমরিনকে দিয়ে, তবুও চায়নি। আদ্র ব্যাপারটা বুঝতে পেরে আর জোর করেনি। কেন যে মনে ভালোবাসার উদর হলো? কেন একবারও মনে হলো না যে আদ্র ভালোবাসে না? একটু চিন্তা করলে নিজেকে সামলে নিলে হয়তো আজ এমনটা হতো না। আজ তুলির কাছে একটা কথা চরম সত্য মনে হচ্ছে, তা হলো আমরা এমন কাউকেই ভালোবেসে ফেলি যাকে আমরা কখনো পাবো না। নিজের প্রতি নিজে লজ্জিত তুলি। বাহির থেকে বাতাস এসে চোখে মুখে ছোঁয়া দিয়ে যাচ্ছে অনবরত। খোলা চুলগুলো ভীষণ বিরক্ত করছে। নিজের ছোট্ট ব্যাগ থেকে একটা রাবার ব্যান্ড বের করে চুলগুলো বেঁধে নিল তুলি। বিষণ্ণ মন নিয়ে আকাশের দিকে চোখ স্থির করলো। আজকের চাঁদটা একদম গোলাকার ও প্রশস্ত। আকাশ জুড়ে তারার ছড়াছড়ি। তুলির কাছে মনে হলো আজ বোধহয় আকাশে তারার মেলা বসেছে। হঠাৎই বুকটা শূন্যতায় ভরে গেল তুলির। মাথা ঘুরিয়ে আড়ালে এক পলক চাইল আদ্রর দিকে। সিটে হেলান, চোখ বুজে রেখেছে আদ্র। তুলির মন ছটফট করছে আদ্রর সাথে একটু কথা বলার জন্য, কিন্তু পারছে না সে। আদ্র যে সারাদিন একটুও কথা বলেনি তার সাথে। আদ্রর আচরণে তুলি টের পাচ্ছে সে প্রচণ্ড রকমের ভুল করে ফেলেছে। আদ্রর আচরণ তার বুকে অদৃশ্য ছুরি গাঁথছে, যার প্রভাবে রক্ত ঝরছে অনবরত। কিছুতেই সহ্য করতে পারছে না তুলি অসহনীয় এ যন্ত্রণা। মাথা ঘুরিয়ে সোজা হয়ে বসল তৎক্ষণাৎ। ধপ করে চোখ মেলে তাকালো আদ্র, আর চোখে তুলিকে পর্যবেক্ষণ করছে শুরু থেকেই। তুলির অসহায় চাহনিও যেন এক রাস মায়া জড়ানো তার কাছে। নিজের মোবাইল বের করে তুলির আজকের ছবিটার দিকে তাকিয়ে রইল নিষ্পলক। ঠোঁটের কোণে মৃদু হাসি। নিম্ন সুরে ছবিটার দিকে তাকিয়ে বলল, যদি পরিস্থিতি অনুকূলে থাকতো তবে নিজের সাথে মিশিয়ে নিতাম তোমায়। তুমি যে বছরের পর বছর আমার অস্তিত্বে উড়ে বেড়ানো এক সর্বনাশী তুলা, যাকে ছুতে গেলেও হাজার বাধা পেরোতে হয় আমায়। তুমি আমার জীবনের এক সর্বনাশ, যেই সর্বনাশে তলিয়ে গেছে আমার মন, বিক্ষত হয়েছে আমার হৃদয়। খানিকক্ষণ আগে রিসোর্টে এসেছে সবাই। রিমি, আমরিন, তুলি এক রুমে উঠেছে। ফ্রেশ হয়ে বাহিরে এলো তুলি। রিসোর্টের সামনে একটা জায়গায় বসে চাঁদের আলোয় আড্ডা দিচ্ছে সবাই। একটা টুলে বসে তুলির চোখ পড়ল গাছের নিচে দাঁড়িয়ে স্মোকিং করা আদ্রকে। শেষ টান দিয়ে সিগারেটটা ফেলে দিল আদ্র। চোখ ঘোরাতে চোখ পড়ল তুলির ছলছল চোখে। এক নজরে তাকিয়ে আছে তুলি, যা কারোরই চোখে এড়ায়নি। তুলির ঘন মেঘে ঢাকা মুখশ্রী সবাইকে জানান দিচ্ছে কিছু একটা ঘটেছে আদ্র ও তার মাঝে। কিন্তু কেউ একটাও প্রশ্ন করলো না। সবাই জানে আদ্রই সামলে নিবে সব। তবু নর্মাল করার জন্য পায়েল ডেকে উঠল তুলি। পায়েলের ডাকে স্বাভাবিক হলো তুলি। চোখে টলটল করা পানি গড়িয়ে পড়ার আগে মুছে নিল অবিলম্বে। মুখে হাসি টেনে পায়েলকে সম্মতি জানালো, তুমি তো আমাদের সবার ব্যাপারে জানোই না, তো একটু সবাইকে অন্যরকমভাবে পরিচয় করাই তোমার কাছে, দেখি ধরতে পারো কি না। এটা একটা গেম, ধরে নিতে পারো। খেলতে রাজি তো? অবশ্যই আপু। উদ্ভট উদ্ভট কথা বলে বেড়ায়, আর মেয়ে দেখলেই দাঁত কেলিয়ে রাখে। এক সময় কলেজে মেয়েদের পিছু পিছু ঘুরঘুর করত।
একবার এক মেয়ের বাড়িতে রাতের বেলায় দেখা করতে গিয়ে চোর ভেবে মানুষের কাছে গণপিটুনিও খেয়ে এসেছে। কে হতে পারে? তুলির সাথে সাথে হেসে জবাব দিল, অন্তু ভাইয়া। সবাই ফিক করে হেসে উঠল। পায়েলও মুখ চেপে হাসছে। অন্তু একবার চোখ রাঙিয়ে আবার হি হি করে হেসে দিল। পায়েল আবারও বলল, চুপচাপ থাকে, প্রয়োজন ছাড়া কথা কম বলে, ডাক্তার হিসেবে মন্দ নয়। কে সে ব্যক্তি? রিমি আপু। মুচকি হাসল রিমি, জোর গলায় বলল, আমি মোটামুটি না অনেক ভালো ডাক্তার, বুঝেছিস পায়েল? জি ম্যাডাম, মুখে হাসি ফুটিয়ে বলল। চোখ দুটো মাদকতায় ভরপুর, গম্ভীরতা যেন তার সৌন্দর্যের বিকাশ। তার এক চিলতে হাসি মেয়েদের জন্য ঘায়ল হওয়ার কারণ, তবু তার আচরণে প্রকাশ পায় তাহার প্রেমে পড়া নিষিদ্ধ। ভুল করে পড়ে গেলেও খেতে হবে বলিষ্ঠ হাতের থাপ্পড়। আদ্র। ঘোর লাগা কণ্ঠে লাফিয়ে বলে উঠল তুলি। সবে একসাথে হেসে রসাত্মক স্বরে বলে উঠল, ও আদ্র। লজ্জায় এক মুহূর্ত না দাঁড়িয়ে ছুটে চলে এলো তুলি। পিছে যে আদ্র ছিল সেটাও খেয়াল করেনি। তুলির পিছু পিছু আদ্র এলো ছুটে। রুমের দেয়ালে হেলান দিয়ে দু চোখ বুজে ঘন ঘন নিঃশ্বাস ফেলতে লাগলো। সারা মুখে গরম নিঃশ্বাস অনুভব করতেই আদ্রকে দেখে চমকে গেল তুলি। বিশ্বাস হচ্ছে না আদ্র ওর সম্মুখে দাঁড়িয়ে। চৌচির হয়ে যাওয়া মনে হঠাৎই যেন ঠান্ডা ঢেউয়ের দেখা মিলল। তৃষ্ণা মিটে গেল। পরক্ষণেই সকালের ঘটনা মনে পড়ে গেল। নিজেকে কিভাবে লুকাবে সেই চিন্তায় ডুবে গেল। কোনো উপায় না পেয়ে আদ্রর মোহনীয় দৃষ্টিতে দৃষ্টি রেখে বলল, সকালের জন্য আমি দুঃখিত ভাইয়া, আমি বুঝতে পারিনি এমন কিছু হয়ে যাবে। আদ্রর মুগ্ধময় চেহারা মলিন হয়ে গেল। এক পা পিছিয়ে দাঁড়ালো তুলির থেকে। ঘাবড়ে গেল তুলি। হঠাৎ কি হলো বুঝতে পারছে না। আদ্র আবার মেরে বসবে না তো? ভয়ার্ত মন নিয়ে আদ্রর চোখের দিকে তাকিয়ে রইল। সাহস করে এগিয়ে গেল কিছুটা। আদ্র যেন এটাই চাইছিল। তুলির গালে হাত রেখে মধুর সুরে বলে উঠল, সকালে কেন রাগ দেখিয়েছিলাম জানো? মাথা নাড়িয়ে না বোঝালো তুলি। তুলির হাতটা শক্ত করে ধরে কাছে টেনে নিল আদ্র। তুলির ডাগর ডাগর আখিতে নিজের নীলাভ চোখে দুটো রাখল। সকালে এই চোখে আকর্ষণ ছিল, নেশা ছিল, যা হৃদয়ের গহীনে আঘাত করছিল। যার জন্য আমার এত সাধনা, যার একটুখানি ভালোবাসা পাওয়ার জন্য আমি তৃষ্ণার্ত, তার চোখে ভালোবাসার বদলে আবেগ নেশা সহ্য করতে পারিনি আমি। এখন চোখ দুটোতে সরলতা, ভালোবাসার সমাহার, একরাশ লজ্জা, আকর্ষণ, নেশা একসময় ফুরিয়ে যায়। কিন্তু ভালোবাসা আবেগের বশে হয় না। নেশা কেটে গেলে আমরা স্বাভাবিক হয়ে যাই, অথচ ভালোবাসা আমাদের কখনো স্বাভাবিক থাকতে দেয় না। ক্ষণে ক্ষণে বুকে ঝড় তোলে, গভীর হতে থাকে, বিরাজ করতে থাকে হৃদয় জুড়ে। মানুষটা হারিয়ে গেলে আমরাও হারিয়ে যাই, সুখগুলো হারিয়ে যায়, স্মৃতির পাতায় সজীব থাকে চিরকাল। আমি আকর্ষণ বা নেশা কোনোটাই চাই না। আমি তো ভালোবাসা চাই তুলি, যেন আমার শূন্যতায় তোমার হৃদয় স্পন্দন থেমে যাবে, বুকটা হাহাকার করে উঠবে বারে বারে। নেশায় ডুবে না, আমার ভালোবাসায় ডুবে ডুবে তুমি আলিঙ্গন করে নাও আমায়। টুপ করে অশ্রু ঝরে পড়ল তুলির চোখ থেকে। অনুভূতিরা ছোটাছুটি করছে অন্তর জুড়ে। ছোট্ট মনটা সেকেন্ডেই নিজেকে 27 বছরের যুবতী ভাবতে লাগলো। আদ্রর কথার মানে স্বচ্ছ পানির মতো পরিষ্কার মনে হলো তার। ভুল ছিল না তার মন। বহু কাঙ্ক্ষিত জিনিসটা পেয়ে আজ হাসতে ভুলে গেল তুলি। অশ্রুসিক্ত নয়নে চাইল আদ্রর দিকে। অনুরোধের সুরে বলল, আমায় একটু উঁচুতে তুলে দিবেন ডাক্তার সাহেব, আমি আপনার গালটা নাগাল পাচ্ছি না। এত লম্বা কেন আপনি? পায়ের ওপর উঠে দাঁড়াতে ইশারা করলো আদ্র। বিস্ময় জড়ীভূত হয়ে গেল তুলি। জড়তা সংকোচ নিয়ে বলল, আপনি আমার অনেক বড়, আপনার পায়ের ওপর পা রাখলে বেয়াদবি হবে না? একদমই না তুলা, ওঠো। জুতা জোড়া খুলে ফেললো আদ্র। খালি পায়ে তুলি উঠে দাঁড়ালো আদ্র পায়ের ওপর। পরে যেতে নিলে কোমর জড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিল আদ্র। কাপা কাপা হাতে গালে হাত রাখলো তুলি। খোঁচা খোঁচা দাড়িতে হাত বোলাতে লাগলো। হুট করে কেঁদে উঠল শব্দ করে। অসম্ভব যন্ত্রণা অনুভব করলো আদ্র। উদ্বিগ্ন কণ্ঠে জিজ্ঞেস করলো, কি হয়েছে তুলি? আপনি কি আমায় ভালোবাসেন আদ্র? সন্দেহ আছে? একদমই না। কথাটা বলে আদ্রর কপালে কপাল ঠেকালো তুলি। এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল আদ্রর চোখের পাতায়। নিজের কম্পনরত ঠোঁট নিয়ে ঠেকালো আদ্রর কপালে। শীতল স্রোত বয়ে গেল আদ্রর শিরদাঁড়া বরাবর।
লজ্জার ছাপ ফুটে উঠল তুলির চেহারায়। সরে আসতে নিলে কোমর চেপে ধরে আরও কাছে টেনে নিল আদ্র। নিজের ওষ্ঠদয় চেপে ধরল তুলির উষ্ঠে। হৃদয়ের কম্পন প্রখর হতে লাগলো তুলির। এমন অনুভূতি জীবনে আজ যে প্রথম। তুলি দু চোখ বুজে নিল অবলীলায়। মিনিট 5 পর ছেড়ে দিল আদ্র। সারা পেতেই তুলি মুখ লুকালো আদ্রর বুকে। নিমেষে তুলির কাছে মনে হলো পৃথিবীর সবচেয়ে শান্তির স্থান হয়তো এটা। আদ্রর হৃৎপিণ্ডের স্পন্দন ক্রমাগত বেড়েই চলেছে। কান পেতে মনোযোগ দিয়ে শুনতে লাগলো তুলি। হয়তো পরিমাপও করতে পারছে। ভালোবাসার মানুষটার কাছে থাকলে বুঝি এমনই হয়। আজ যে সকালেই কত কষ্ট পাচ্ছিল তুলি, আর এখন এই রাতের আধারে প্রিয়তমের বুকে মাথা রেখে স্পন্দন পরিমাপ করছে। রিমি, অন্তু, পায়েল, সাগর বসে বসে কথা বলছে। অন্তু চারিদিকে চোখ বুলালো। মোলায়েম স্যার জিজ্ঞেস করলো, আমরিন ও নিবিড়কে দেখছি না যে? হবে হয়তো রুমে। ওদের ছাড়াও কিন্তু আরও দুজন গায়েব। দুষ্টু কণ্ঠে বলল পায়েল। ওদের তো গায়েব হবারই কথা ভাই। এখানে আসাটাই কিন্তু ওদের জন্য। বহু কাঠখড় পুড়িয়ে কিন্তু সেই সুযোগটা তৈরি করেছে আদ্র। এবার একটু সব ঠিক হোক। একদম ঠিক বলেছিস সাগর, কিন্তু এখনও যে সবটাই বাকি। পাশ থেকে বলে উঠল রিমি। আদ্রর মতো বিচক্ষণ মানুষ থাকতে কিসের চিন্তা ভাই? সোজা পথে না হলে বাঁকা পথটাই অবলম্বন করবে। আদ্রর কাঁধে মাথা রেখে বসে আছে তুলি। দুজনেই আকাশে তারা দেখছে। দূর থেকে ঝিঝি পোকার ডাক ভেসে আসছে। রাতের বেলা বাহিরে বসে আকাশ দেখা তৃপ্তি একদম অন্যরকম। নীরবতা ভেঙে তুলি প্রশ্ন করল, আপনি আমায় কবে থেকে ভালোবাসেন? 22 বছরের সেই যুবক বয়স থেকেই। সোজা হয়ে বসল তুলি। অবাক নয়নে চাইল আদ্রর দিকে। আদ্র তাকে 5 বছর ধরে ভালোবাসে? তাহলে কোথায় ছিল এতদিন? কেন সে আদ্রকে কোনোদিন দেখেনি? 5 বছরের ভালোবাসা, অথচ এত দূরত্বে ছিল বছরের পর বছর। বিস্মিত তুলিকে এক হাত দিয়ে বাহুতে জড়িয়ে নিল আদ্র। প্রশান্তির নিঃশ্বাস ফেলে তুলির মাথায় চুমু খেল। 22 বছর বয়সে যখন নানুর বাড়িতে যাই, তখন প্রথম দেখি তোমায়। সচরাচর নানুর বাড়িতে যাওয়া হতো না আমার। কাউকে চিনতামও না ভালোভাবে। একটা টপস ও স্কার্ট পরে পুকুর পাড়ে খেলছিলে তুমি। ছোট্ট সেই তুমিটাকে দেখে অদ্ভুত মায়া জাগে আমার মনে। সারাদিন তোমাকে দেখেছি, তোমার কার্যকলাপ খেয়াল করেছি, নিজেও জানতাম না কেন এমনটা করেছি আমি। পরের দিন সকালে তোমার পুকুর পাড়ে পড়ে যাওয়ার কথা শুনে দৌড়ে গিয়ে ঝাঁপিয়ে পড়েছিলাম আমি। তোমাকে পাড়ে তুলে অজানা কারণেই কেঁদে দিয়েছিলাম। অবাক হয়েছিল সবাই, প্রচণ্ড অবাক। ছোট থেকে তীব্র ব্যথা পেলেও আমার চোখে পানি থেকে ঝরতে দেখেনি কেউ। সত্যি বলতে আমি নিজেও চমকে গিয়েছিলাম। এত বড় হয়ে ছোট্ট পিচ্ছি একটা মেয়ের জন্য কেঁদে দিলাম। জানি না কেন তোমার জ্ঞান হারানো ফ্যাকাশে মুখটা দেখে বুকে চাপা যন্ত্রণা অনুভব করছিলাম। ঢাকায় ব্যাক করার পর সারাক্ষণ তোমার কথাই মনে পড়তো। ছুটে যেতে ইচ্ছে করতো তোমার কাছে। খেতে গেলেও মনে হতো খাবারটা হয়তো আমার জন্য বিষ। পড়তেও মন বসতো না, পারছিলাম না, অথচ সামনেই ছিল এক্সাম। আমার মনে হলো আবেগে গা ভাসিয়ে দিচ্ছি। এটা আবেগ ব্যতীত কিছুই না। কারণ এত ছোট মেয়ের প্রতি কেন আমার ভালোবাসার অনুভূতি জাগবে? এটা ভালোবাসে না, আমার বয়সের দোষ। সব ছেড়ে ফেলে পড়াশোনায় মনোযোগ দিলাম। বলতে গেলে মনের সাথে কঠোর যুদ্ধে নেমেছিলাম আমি। চাপা দিয়েছি জাগ্রত অনুভূতি। পাক্কা 3 বছর পর আম্মুর সাথে আবারও যাওয়া হলো নানু বাড়িতে। যেতাম না, কিন্তু নানা ভাইয়ের অসুস্থতার খবর শুনে বসে থাকতে পারলাম না। সেখানে গিয়ে দেখা মিলল আবারও সেই মেয়েটার। মুগ্ধ হয়ে তাকিয়েছিলাম মেয়েটার দিকে। পুরনো অনুভূতি জেগে উঠল নিমিষে। মেয়েটা আগের মতো পিচ্ছি ছিল না, অনেকটাই বড় হয়ে গিয়েছিল। সেই মুহূর্তে আমার অনুভূতিগুলো এক নতুন নাম পেয়েছিল, পরিণত হয়েছিল ভালোবাসায়। নতুন বলে ভুল হবে, তা তো বছরখানেক আগে হৃৎপিণ্ডে সৃষ্ট হয়েছিল, যাকে চাপা দিয়ে রেখেছিলাম আমি। নিয়তি যে আমায় আবার টেনে আনবে, আমার হৃদয়ের গহীনে দমিয়ে রাখা ভালোবাসা জাগিয়ে তুলবে, কখনো ভাবিনি। আগের চেয়েও বেশি পাগল পাগল লাগছিল নিজেকে। বারবার নিজের মনে প্রশ্নের উদয় হতে লাগলো, কেন এত বছরের ভালোবাসার প্রস্তাব পেয়েও আমার হৃদয়ে নিজের চেয়েও 10 বছরের ছোট্ট মেয়ের জন্য ভালোবাসার সঞ্চয় হলো। মেয়েটার সামনে আমি কখনো ধরা দিইনি, আড়ালে ভালোবেসে গিয়েছি, সময় দিয়েছি তুলি নামক মেয়েটাকে আরেকটু বড় হওয়ার। কথাগুলো বলে সূক্ষ্ম একটা নিঃশ্বাস ছাড়ল আদ্র। তুলি ফটাফট বলে বসলো, এত ভালোবাসেন অথচ আমার বিয়েটা আরহান ভাইয়ের সাথে হতে দিচ্ছিলেন?
আলতো হেসে আদ্র তুলির মুখের দিকে তাকালো, নিজের মোবাইলটা বের করে কল লাগালো কারোর নম্বরে। চোখ ছোট ছোট করে চেয়ে রইল তুলি। অপর পাশ থেকে ভেসে এলো চেনা কণ্ঠস্বর। প্রচণ্ড অবাক হলো তুলি। আদ্র ঠোঁটের কোণে মৃদু হাসি। কেমন আছিস আহান? আলহামদুলিল্লাহ ভাই, তোমরা কেমন আছো? আর তুলিটা ঠিক আছে তো? একদম ঠিক আছে। তুলি আমার ফোন ধরে না, ভীষণ কষ্ট হয়। খালামণি মারা যাওয়ার পর তোমার কথা মোতাবেক যতটুকু পেরেছি আগলে রেখেছি, নিজের ছোট বোনের চেয়েও বেশি স্নেহ দিয়েছি। ওকে সবটা খুলে বলতেও পারছি না যতদিন না অবধি তুমি আমার মনের কথা ওর নিকট প্রকাশ করো। আমি পারতাম আগেই বিয়েটা ভেঙে দিতে, কিন্তু ওর কাছে মিথ্যে বলার তো একটাই কারণ, আগে বললে মামা কখনো মানতেন না। যেভাবে হোক বিয়েটা করিয়ে দম নিতেন, তাই তো বিয়ের দিনে মুখ্য চালটা চালতে হলো। বাকরুদ্ধ হয়ে গেল তুলি। তাহলে সব আদ্রর প্ল্যান মোতাবেক হয়েছে? আদ্রর হাত শক্ত করে ধরল তুলি। চোখ বুজে ফেলল আদ্র। তুলির নখ গিয়ে বিচ্ছে হাতে, তবুও যেন ব্যথার বদলে পরম শান্তি অনুভব করছে আদ্র। ধীর কণ্ঠে তুলি শব্দ করে উঠল, আহান ভাই। তুলি? তুই ভাইয়ের পাশে আছিস? তুলি, ফোন কেন ধরছিলি না বোন? অসংখ্য ধন্যবাদ আহান ভাই। সেদিন বিয়েটা না ভাঙলে আমি তো হয়তো এই মানুষটাকে কখনো ভালোবাসতে পারতাম না। অনেক ধন্যবাদ তোমাকে। চোখ জলে টইটুম্বুর হয়ে উঠল তুলির, কণ্ঠটাও ভেজা। আহান হালকা হেসে জবাব দিল, সবই আদ্র ভাইয়ের কৃতিত্ব তুলি। উনি তোকে খুব ভালোবাসে, তোকে পাওয়ার জন্য কখনো বেকুল হয়নি, জোর করে কেড়েও নিতে চায়নি। ধীরে ধীরে আগলে রেখেছে দিনের পর দিন। তোর ঢাকা যাওয়ার পিছনে আদ্র ভাইয়ের হাত। মামা তো সমাপ্ত করতে দিল না আদ্র, গম্ভীর স্বরে বলে উঠল, আহান এখনো রাখছি। সচেতন হয়ে কথা বলা উচিত ভাই। কাল ফোন দেব আমি, ভালো থাকিস। কলটা কেটে দিয়ে তুলির দিকে তাকাতেই চোখ পড়ল তুলির অশ্রুসিক্ত নয়নে। আলতো করে চোখের পানি মুছে দিল আদ্র। ঘুমাবে না? আমার ভয় হচ্ছে আদ্র। কেন? কেউ কেড়ে নিবে না তো আমার ভালোবাসাগুলো? কারো পক্ষেই সম্ভব না। আদ্রর ভালোবাসা তুলিরই প্রাপ্য। তুলো ডাকটা শুনে টলটল চোখ নিয়ে ফিক করে হেসে দিল তুলি। তুলিকে হাসতে দেখে আদ্রর ঠোঁটেও ভেসে এলো একরাশ প্রশস্ত হাসি। নিশ্চিত হয়ে তুলি জড়িয়ে রইল আদ্রর বুকে। একসময় ঘুমিয়ে গেল। তুলির কোনো রেসপন্স না পেয়ে নিজের রুমে এনে শুয়ে দিল তুলিকে। ফ্রেশ হয়ে নিজে শুয়ে পড়ল সোফায়।